বিনা বিচারে আমারে মারলে যদি আমার দেশের উপকার হয় তাইলে তাই হোক। তোমরা পাকিস্তানিদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইবা না, আমি মাফ চাইব না। রুমি আর ফিরে আসেন নাই। আজাদরে যখন টর্চার করা হইতেছিল তখন তার মা তারে দেখতে গেছিলেন। আজাদ তার মারে বলছিলেন, মা ওরা খুব মারে, আমার ভাত খাইতে দেয় না। আজাদের মা বলছিলেন, বাবা তুমি শক্ত থেকে, কারো নাম দিবে না, আর আমি তোমার ভাত খাওয়াইতে আসবো। কিন্তু আজাদ আর ফেরেন নাই। আজাদের মা তার কথা রাখছিলেন। ছেলে ভাত খাইতে পারেন নাই বলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ভাত খাননি। ক্রিকেটার জুয়েলের হাতের আঙ্গুলগুলা ভাঙা দেওয়া হয়েছিল যাতে তিনি আর কোনোদিন বল বা ব্যাট ধরতে না পারেন। বদিয়া ছিলেন দুর্দান্ত সাহসী, তারেও নির্মমভাবে হত্যা করা হয়। ৭১ সালে ঢাকা কিন্তু এখনকার মতো জ্যাম আর হট্টগোলে ঢাকা ছিল না। তখন ঢাকা ছিল ভুতুরে নগরী, শুনশান। পাকিস্তান আর্মি আর তাগো দোসর রাজাকারগো দাপটে মানুষের দম বন্ধ হওয়ার জোগাড়। এই যখন অবস্থা, ঠিক তখনই একদল তরুণ ঢাকার বুকে ত্রাস সৃষ্টি কইরা দিল পাকিস্তান বাহিনীর মনে। এরা কোনো সাধারণ সোলজার ছিল না, এরা ছিল আরবান গেরিলা, নাম ক্র্যাক প্লাটুন। এরা কারা ছিল জানেন? এরা কেউ ছিল ভার্সিটি পড়ুয়া ছাত্র, কেউ সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার, কেউ উদয়ীমান ক্রিকেটার, আবার কেউ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এগো জীবনটা খুব সুন্দর হইতে পারত, বিদেশে গিয়া সেটেল হইতে পারত, কিন্তু দেশের টানে তারা হাতে তুইলা নিছিল স্টেন গান আর গ্রেনেড। সেক্টর ২-এর অধীনে মেজর খালেদ মোশাররফ আর এটিএম হায়দারের হাতে গড়া এই দলটাই দেখাইছিল ঢাকা শান্ত না, ঢাকা জ্বলতেছে। গল্পটা শুরু হয় ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে। সেক্টর ২-এর কমান্ডার মেজর খালেদ মোশাররফ একটা ভিন্ন প্ল্যান করতেছিলেন। তিনি বুঝতেছিলেন বর্ডারে যুদ্ধ কইরা পাকিস্তান আর্মিরা যতটা না ঘায়াল করা যাইব তার চেয়ে বেশি ইফেক্টিভ হইব যদি খোদ ঢাকার বুকে যেইখানে ওগো হেডকোয়ার্টার সেইখানে প্যানিক তৈরি করা যায়। এতে সারা দুনিয়া জানবো যে পূর্ব পাকিস্তানে সব কিছু নর্মাল নাই। কিন্তু এর জন্য দরকার এমন পোলাপান যারা ঢাকারে হাতের তালুর মতো চিনে, যারা মিশা যাইতে পারবো সাধারণ মানুষের ভিড়ে। শুরু হইল রিক্রুটমেন্ট। মেলাঘরের সেই বিখ্যাত ক্যাম্পে যেইখানে কাদা, মশা আর সাপের উপদ্রব আছিল নিত্যসঙ্গী, সেইখানেই ক্যাপ্টেন এটিএম হায়দারের অধীনে কঠোর ট্রেনিং নিল একদল তরুণ তুর্কি। খালেদ মোশাররফ এগো নাম দিয়েছিলেন ক্র্যাক। মিলিটারি টার্মে ক্র্যাক মানে হইল সেরা বা দক্ষ, যারা লক্ষ্যভেদে অব্যর্থ। এরা হিট অ্যান্ড রান ট্যাকটিক্সে আসিল ওস্তাদ। জুনের শুরুর দিকে এরা ঢাকায় ঢুকতে শুরু করে। ভাই এগো অপারেশনের গল্প শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এরা আর্মি কনভয় উড়ায় দিত, পাওয়ার স্টেশন ব্লাস্ট করতো, আবার চেকপোস্টে গ্রেনেড মাইরা হাওয়ায় মিলাই যেত। আমরা তাকে 2টা অপারেশনের গল্প শুনতে পারি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্ট ৯ জুন ১৯৭১। তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল বিদেশি সাংবাদিক আর ডেলিগেট আস্তানা। পাকিস্তান সরকার দুনিয়ারে বুঝাইতে চাইতেছিল ঢাকায় সব ঠিকঠাক, কোনো যুদ্ধ হইতেছে না। বিশ্বব্যাংকের একটা মিশন বা প্রতিনিধি দল ঢাকায় আসছিল পাকিস্তানরে লোন দেওয়ার পরিস্থিতি দেখতে। খালেদ মোশাররফ নির্দেশ দিলেন, এমন কিছু করো যাতে বিশ্বব্যাংক বোঝে ঢাকা নিরাপদ না। ক্র্যাক প্লাটুনের পোলাপান জাগমধ্যে আসছিল রুমি, বদি, আলম, পুলু, সামাদ। সিদ্ধান্ত নিলেন খোদ ইন্টারকন্টিনেন্টাল সামলেই ব্লাস্ট করব। সন্ধ্যার সময় রুমি আর তার দল গাড়িতে কইরা হোটেলের সামনে দিয়া যাওয়ানোর সময় গ্রেনেড ছিঁড়া মারল। বিকট শব্দে কাঁপে উঠল এলাকা। হোটেলের লাউঞ্জ, জানলা চুরমার। বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ভয়ে কাঁপতে লাগলো। মেসেজ ক্লিয়ার, ঢাকা নিরাপদ না। পাকিস্তান সেই দফায় লোন পায় নাই, আর বিশ্ব জাইনা গেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব। ফার্মগেট চেকপোস্ট অপারেশন, এইটা ছিল দিনের আলোতে মোটামুটি জনসম্মুখে এক দুঃসাহসিক অভিযান। ফার্মগেট চেকপোস্টে পাকিস্তান আর্মি খুব কড়াকড়ি তল্লাশি চালাইত, সাধারণ মানুষরা হেনস্থা করত। ক্র্যাক প্লাটুনের জুয়েল, বদি, আলম আর আজম খান, হ্যাঁ আমগো পপ গুরু আজম খানও আসছিলেন এই দলে, প্ল্যান করছিলেন এইখানে হামলা করতে হবে। গাড়িতে কইরা তারা চেকপোস্টের কাছে গেলেন। গাড়ি স্লো কইরা হঠাৎ কইরে স্টেন গানের ব্রাশ ফায়ার আর গ্রেনেড চার্জ। পাকিস্তানি সোলজাররা কিছু বুঝা ওঠানোর আগেই বেশ কয়েকজন লুটায় পড়ল মাটিতে। অপারেশন শেষ কইরা চোখের পলকে তারা গ্রিন রোডের গলি দিয়া হাওয়া।
এই ঘটনা পাকিস্তানি মিলিটারিকে মনে এতটাই ভয় ঢুকাইয়া দিছিল যে তারা ঢাকায় চলাফেরা করতেও তখন ভয় পাইত। আগস্টের শেষ দিকটা ছিল ক্র্যাক প্লাটুনের ট্র্যাজেডির সময়। পাকিস্তানি ইন্টেলিজেন্স আর তাগো দেশীয় দোসররা মরিয়া হয়ে উঠছিল এই বিচ্ছুক ধরার লিগা। গেরিলাগো মধ্যে সমন্বয় বা গোপনীয়তা কোথাও একটু ফাঁকফোকর তৈরি হয়েছিল মনে হয়, অথবা কোনো ধৃত মুক্তিযোদ্ধার উপরে অমানসিক টর্চার কইরা তথ্য বাইর করা হয়েছিল। 29 আগস্ট দিবাগত রাত, 30 আগস্ট ভোরবেলা ঢাকার বিভিন্ন জায়গা থেকে ক্র্যাক প্লাটুনের অনেক সদস্যরে ধইরা নিয়ে যাওয়া হয়। ধানমন্ডির বাসা থেকে ধরা পড়েন শাফি ইমাম রুমি, তার বাবা শরীফ ইমাম এবং ভাই। ধরা পড়েন সুরকার আলতাফ মাহমুদ, যিনি নিজের বাসায় অস্ত্র লুকায় রাখছিলেন, বদিউজ্জামান, ক্রিকেটার জুয়েল, হাফিজ, বেলাল, উলফাত, মাকফার আহমেদ চৌধুরী, আজাদ সহ অনেকেই। একই রাইতে আলতাফ মাহমুদের 370 আউটার সার্কুলার রোডের বাসা থেকে মাটি খুইরা প্রচুর অস্ত্র উদ্ধার করে আনে। ধরা পড়নের পর তাগো নিয়ে যাওয়া হয় নাখালপাড়া ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এমপি হোস্টেলে, যেইখানে অমানসিক নির্যাতন চালানো হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। রুমির বাবা শরীফ ইমাম এবং ভাই জামিরে কিছুদিন পর ছাইরা দেওয়া হয়। রুমির মা জাহানারে ইমাম এবং আত্মীয়রা রুমিরে ছাড়ানোর জন্য মার্সি পিটিশন, ক্ষমা প্রার্থনা করার কথা ভাবছিলেন, কিন্তু রুমি সাফ জানায়া দিছিল, বিনা বিচারে আমারে মারলে যদি আমার দেশের উপকার হয় তাইলে তাই হোক, তোমরা পাকিস্তানিদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইবা না, আমি মাফ চাইব না। রুমি আর ফিরে আসেন নাই। আজাদরে যখন টর্চার করা হইতেছিল তখন তার মা তারে দেখতে গেছিলেন। আজাদ তার মারে বলছিলেন, মা ওরা খুব মারে, আমার ভাত খাইতে দেয় না। আজাদের মা বলছিলেন, বাবা তুমি শক্ত থেকে, কারো নাম দিবে না, আর আমি তোমার ভাত খাওয়াইতে আসবো। কিন্তু আজাদ আর ফেরেন নাই। আজাদের মা তার কথা রাখছিলেন, ছেলে ভাত খাইতে পারেন নাই বলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ভাত খাননি। ক্রিকেটার জুয়েলের হাতের আঙ্গুলগুলা ভাঙা দেওয়া হয়েছিল যাতে তিনি আর কোনোদিন বল বা ব্যাট ধরতে না পারেন। বদিয়া ছিলেন দুর্দান্ত সাহসী, তারেও নির্মমভাবে হত্যা করা হয়। 4 সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এগো অনেককেই সম্ভবত আমিনবাজার বা মিরপুরের বদ্ধভূমিতে নিয়ে গুলি কইরা হত্যা করা হয়, তাগো লাশ পাওয়া যায়। ক্র্যাক প্লাটুনের সদস্যরা ছিলেন এই মাটির শ্রেষ্ঠ সন্তান। তারা চাইলে আরামে দিন কাটাইতে পারতেন, কিন্তু তারা বাইছানি ছিলেন অনিশ্চিত মৃত্যু, দেশের লেগা গৌরবময় অনিশ্চিত মৃত্যু। তাগো অপারেশনগুলো শুধু সামরিক বিজয় আসছিল না, এইগুলো আসছিল মনস্তাত্ত্বিক বিজয়। তারা প্রমাণ করছিলেন বাঙালির সন্তানেরা শুধু কলম চালাইতে জানে না, প্রয়োজনে স্টেন গান চালায়া শত্রুর বুক ঝাঁঝরা করে দিতেও জানে। আজকের এই স্বাধীন দেশে আমরা যে কফি শপে বসে আড্ডা দিই, ভার্সিটিতে যাই, এর পেছনে কারিগর হইল এই রুমি, বদি, জুয়েল, আজাদ, আলতাফ মাহমুদরা। তাকে বীরত্ব গাথা কোনোদিন পুরাণ হইব না। আপনি যত মুছা ফেলাইতে চান, যত যাই কিছু করেন, মনে রাখবেন এই ঢাকা শহর, এই দেশে, এই মাটিতে এমন কিছু ফলাফান জন্মাইছিল জাগরে কওয়া হইতো ক্র্যাক ফলাফান শহর এই ঢাকা শহর। এইখানে অনেক কিছু বোঝনের আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।